আসসালামু আলাইকুম কমরেডস। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫০-এরও বেশি। আবার জনসংখ্যার দিক থেকে মুসলিমরা বিশ্বের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, যার পরিমাণ ১৯০ থেকে ২০০ কোটি। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় ২৫ ভাগই হচ্ছে মুসলিম। তাহলে আজকে যখন ফিলিস্তিনে একটি মুসলিম রাষ্ট্রে মুসলমানদের একটি অন্যতম তীর্থস্থান আল আকসা মসজিদ, সেই মসজিদে হামলা করা হচ্ছে, ফিলিস্তিনের শত শত নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, সে সময় মুসলিম বিশ্বের যারা শীর্ষ নেতা আছেন তারা বলা যায় যে একরকম চুপচাপ বসে আছেন। সাধারণ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে এই ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আন্দোলন করছে। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে, যেমন ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, জাপান, এসব দেশগুলোতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় বের হয়েছে, তারা আন্দোলন করছে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলছে, ফিলিস্তিনকে যেন রক্ষা করা হয়, ফিলিস্তিনে যেন হামলা অবিলম্বে বন্ধ করা হয়, সেই জন্য তারা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। একই সাথে মুসলিম বিশ্বের অনেক শীর্ষ নেতা, শাসনকর্তা তারা চুপচাপ বসে আছেন, তাদের মুখে কোনো কথা নেই, ফিলিস্তিন নিয়ে কোনো কথা নেই। মনে হচ্ছে যে ফিলিস্তিনে কোনো ঘটনা ঘটেইনি, এমন একটি পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছেন যেখানে কোনো কিছু ঘটেইনি। অর্থাৎ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর যে নির্মম হামলা করা হচ্ছে, বর্বর হামলা করা হচ্ছে, সেখানে শিশু সহ সাধারণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, এ বিষয়ে তাদের কোনো কথা নেই, এ বিষয়ে তারা কোনো কিছু জানেই না, এমন একটা ভাব। পৃথিবীতে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাইরেও অনেক দেশ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে মুসলিম দেশগুলো কেন চুপ করে আছে, ঠিক কী কারণে তাদের চুপ করে থাকা, কেন তাদের অপারগতা? একটি মুসলিম দেশ যখন আক্রান্ত হচ্ছে সেখানে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, এবং সেই দেশটির নামমাত্র কোনো মুসলিম দেশ নয়, সেখানে রয়েছে মুসলমানদের অন্যতম তীর্থস্থান, যাকে আল আকসা মসজিদ বলা হয়, যেটা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটি মুসলমানদের কাছে ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মসজিদের সাথে জড়িয়ে আছে মুসলমানদের অনেক নবী রাসূলের কাহিনী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তিনি এই মসজিদে এসেই তার পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের সবাইকে নিয়ে নামাজ আদায় করেছেন, এবং তারপরে তিনি এখান থেকেই রওনা দিয়েছেন। ধর্মীয় দিক থেকে এত গুরুত্ব থাকার পরেও অনেক মুসলিম শাসক ঠিক কী কারণে চুপ হয়ে আছেন, সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। এখানে এসব মুসলিম শাসকদের চুপ করে থাকার পেছনে মূলত দুটি প্রধান কারণ আছে। এর একটি হচ্ছে আমেরিকা, ইসরায়েল সহ ইউরোপের দেশগুলোর শক্তি ঠিক কোথায়, আর অপরটি হচ্ছে পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর দুর্বলতা কোথায়। অর্থাৎ একদিকে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর শক্তি এবং অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলোর দুর্বলতা। তাহলে প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি পর্ব দিয়ে শুরু করা যাক। এখানে আমরা ইউরোপীয় রাষ্ট্রগুলোর শক্তি নিয়ে আলোচনা করব না, যেহেতু ইসরায়েলকে ফোকাস করে আমাদের আজকের আলোচনা, সেহেতু ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে কাছের দেশ, অর্থাৎ ইসরায়েলকে সবসময় যে দেশটি সমর্থন দিয়ে আসে, সময় পাশে দাঁড়ায়, বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ায়, তাদের সবচেয়ে সহযোগী যে দেশ, সে তাদের টিকে থাকার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী যে দেশটি, সেই দেশটি হচ্ছে আমেরিকা। তাই আমরা এখানে ইসরায়েল এবং আমেরিকার শক্তি সম্পর্কে আলোচনা করব। ইসরায়েলকে দিয়ে শুরু করা যাক। ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বয়ং কতটা শক্তিশালী সে বিষয়ে আমাদের জানা দরকার। আর এ বিষয়ে জানতে হলে আমাদেরকে যে বিষয়ে ফোকাস করতে হবে সেটি হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা এবং তাদের সামরিক শক্তি। ইসরায়েলের অর্থনীতিতে তাদের কৃষি একটি বড় ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্র হিসেবে ইসরায়েল খাদ্যে প্রায় স্বয়ংসম্পন্ন বলা যায়, যদিও সামান্য পরিমাণ কিছু খাদ্য তারা বিদেশ থেকে আমদানি করে, যেটা খুবই নগণ্যই বলা যায়, তবে অনেক খাদ্যপণ্য তারা বিদেশি রপ্তানিও করে থাকে। আমরা যদি ইসরায়েলের আমদানি এবং রপ্তানির সমীকরণ দেখতে যাই, তাহলে দেখা যাবে যে 2017 সালে তাদের আমদানির পরিমাণ ছিল $66.76 মিলিয়ন, এবং একই সাথে তাদের রপ্তানির পরিমাণ ছিল $60.6 বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আমদানি এবং রপ্তানি যে অবস্থা, সেটার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। একই সাথে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 2017 সালে ছিল প্রায় $113 বিলিয়ন, যা 2021 সালে এসে $200 বিলিয়ন কেও ছাড়িয়ে গেছে বললে ভুল হবে না। এছাড়া আমরা যদি তাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের ব্যাপারটি দেখতে যাই, তাহলে দেখা যাবে যে পৃথিবীতে যে কয়েকটি দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের পরিমাণ সবচেয়ে কম পরিমাণে আছে, অর্থাৎ খুবই অল্প পরিমাণে যাদের বৈদেশিক ঋণ বা অভ্যন্তরীণ ঋণ আছে, সেই দেশগুলোর কাতারে কিন্তু ইসরায়েল খুব সহজেই চলে আসে। অর্থাৎ তাদের বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ খুব সামান্য পরিমাণই বলা যায়। বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলতে গেলে বলা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসরায়েল এতটা উন্নতি লাভ করেছে যে তাদেরকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির সাথে তুলনা করা হয়ে থাকে। ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্সে 2019 সালে ইসরায়েলের অবস্থান ছিল পঞ্চম। এক্ষেত্রে চোখ বন্ধ করেই বলা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসরায়েল কতটা উন্নতি লাভ করেছে। অর্থাৎ উদ্ভাবনী শক্তির দিক থেকে, কৌশলের দিক থেকে একটি দেশ যখন বিশ্বে পঞ্চম স্থানে অবস্থান করে, তখন ধরেই নিতে হবে দেশটি সেই দিক থেকে কতটা উন্নতি লাভ করেছে, ঠিক কতটা তার পেছনে পরিশ্রম করেছে। ইসরায়েল তাদের প্রতি 10,000 জনসংখ্যার মধ্যে থেকে প্রায় 140 জন টেকনিশিয়ান, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার বের করে নিয়ে আসে, যা বিশ্বের সর্বোচ্চ। এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নত যে রাষ্ট্রটি আমেরিকা, সেই আমেরিকাকেও তারা ছাড়িয়ে গেছে।
যেখানে আমেরিকা তার প্রতি 10,000 জনসংখ্যার মধ্যে মাত্র 85 জনকে এই ক্যাটেগরিতে তৈরি করে। নানা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য, আবিষ্কারের জন্য বিজ্ঞানের সর্বোচ্চ যে সম্মাননা, অর্থাৎ এখানে আমি নোবেল পুরস্কারের কথা বলছি, শুধুমাত্র 2004 সালের পরে ইসরায়েলের 6 জন বিজ্ঞানী এই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের শিক্ষার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে শিক্ষার ক্ষেত্রে তারা এতটা উন্নতি করেছে যে বিশ্বের টপ 50 ইউনিভার্সিটির মধ্যে ইসরায়েলের 4টি ইউনিভার্সিটি অবস্থান করছে। এবার আসি ইসরায়েলের এনার্জির বিষয়ে। এনার্জির কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে ইসরায়েলের সোলার এনার্জির কথা। বিশ্বে ইসরায়েল একমাত্র রাষ্ট্র যার 90% বাড়িতে সোলার এনার্জি প্যানেল রয়েছে। অর্থাৎ ইসরায়েলের যে বসতি, সেই বসতির প্রতি 100টি বাড়ির মধ্যে মিনিমাম 90টি বাড়িতে সোলার এনার্জি রয়েছে। 2005 থেকে 2012 সাল পর্যন্ত ইসরায়েল মিশর থেকে গ্যাস আমদানি করত, এরপর তা বন্ধ হয়ে যায়। ইসরায়েল 2009 এবং 2010 সালে যথাক্রমে তামার এবং লেভিয়াথন নামে দুটি গ্যাস ফিল্ড আবিষ্কার করে। এই লেভিয়াথন গ্যাস ফিল্ডে মজুদ গ্যাসের পরিমাণ প্রায় 19 ট্রিলিয়ন ঘনফুট, যা ইসরায়েলকে আগামী 50 বছর পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে। 2020 সালে ইসরায়েলের জিডিপির পরিমাণ ছিল প্রায় $410 বিলিয়ন। তাদের জিডিপির পরিমাণ আহামরি বেশি না হলেও কিন্তু তাদের সামরিক খাতে ব্যয় অনেক বেশি। তাদের সামরিক খাতে বাজেটের পরিমাণ প্রায় $20 বিলিয়ন। ইসরায়েল স্বঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হলেও অনেকেই কিন্তু মনে করে থাকেন যে ইসরায়েলের পারমাণবিক শক্তি আছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম আকর্ষণ হলো আয়রন ডোম, যেই আয়রন ডোমের সাহায্যে তারা হামাসের ছোড়া রকেটগুলো খুব সহজেই প্রতিহত করে থাকে। এবার আসি আমেরিকার কথায়। আমেরিকার অর্থনীতির কথা বলতে গেলে তাদের জিডিপির পরিমাণটি উল্লেখ করে দিলে আর নতুন করে বলার কিছুই থাকে না। অর্থাৎ তাদের জিডিপির পরিমাণ, জিডিপির আকারটি এত বড় যে সেই পরিমাণটি জানতে পারলে খুব সহজেই অনুমান করা যায় যে কতটা উন্নত তাদের অর্থনীতি। বলা হয়ে থাকে যে সারা পৃথিবীর জিডিপি একদিকে এবং আমেরিকার জিডিপি একদিকে। অর্থাৎ পৃথিবীতে আমেরিকা ব্যতীত অন্য যতগুলো রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোর সকল জিডিপিকে যদি একত্রে করা হয় তাহলে যে পরিমাণটা দাঁড়ায়, আমেরিকার একার যে জিডিপি তা পৃথিবীর অন্য সকল রাষ্ট্রের যে একত্রিত জিডিপি সেই জিডিপির প্রায় কাছাকাছি। 2020 সালে এসে আমেরিকার জিডিপির পরিমাণ $22 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। আর আমেরিকা অর্থনৈতিক দিক থেকে যতটা শক্তিশালী, সামরিক দিক থেকেও কিন্তু ঠিক ততটাই শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে আধুনিক, সবচেয়ে শক্তিশালী যে সমরাস্ত্রগুলো, সেইগুলোর অধিকাংশের মালিকই কিন্তু আমেরিকা। পৃথিবীতে আমরা সামরিক পরাশক্তি হিসেবে দুটি দেশকে চিনে থাকি, একটি হচ্ছে আমেরিকা আর অন্যটি হচ্ছে রাশিয়া। এক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকার মধ্যে শুধুমাত্র একটি সমরাস্ত্রের তুলনা করলে বোঝা যাবে যে রাশিয়ার থেকে আমেরিকা কতটা এগিয়ে। আমরা যদি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এয়ারক্রাফটের তুলনামূলক চিত্র দেখি তাহলে দেখব যে যখন আমেরিকার হাতে আছে 13,000-এরও বেশি এয়ারক্রাফট, ঠিক সেই সময়ে রাশিয়ার হাতে আছে মাত্র 4,000-এর মতো এয়ারক্রাফট। এক্ষেত্রে খুব সহজেই অনুমান করা যায় যে সামরিক দিক থেকে রাশিয়ার থেকেও কতটা এগিয়ে আমেরিকা। এছাড়া তাদের যে ব্যাটল ট্যাঙ্কস, সাবমেরিনস, এয়ারক্রাফট ক্যারিয়ার্স রয়েছে সেগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উন্নত প্রযুক্তির বলা যায়। অর্থাৎ সামরিক দিক থেকে আমেরিকার যে শক্তি পৃথিবীর অন্য কোনো দেশই তার ধারে কাছে নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। এবার আমরা কথা বলবো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দুর্বলতার দিকগুলো নিয়ে। অর্থাৎ মুসলিম দেশগুলো যে প্রতিরোধ করতে পারছে না, বা পারলেও যতটা পারার কথা ছিল ঠিক ততটা পারছে না, এর পিছনে কারণগুলো কি? এক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব। মুসলিম বিশ্ব বলতে আমরা যে দেশগুলোকে বুঝে থাকি সেসব দেশের শাসনকর্তারা রাজনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল বলে বলা যায়। তাদের অধিকাংশ নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে, অর্থাৎ তাদের গদি বাঁচাতেই ব্যস্ত। বিশেষ করে এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা উল্লেখ করা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে শাসনকর্তারা রয়েছেন তারা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত, নিজেদের স্বার্থ নিয়ে এতটা ব্যস্ত যে অন্যদেরকে দেখার, অন্যদেরকে শোনার মতো তাদের কোনো সময় নেই। তারা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এতটাই সক্রিয়, এতটাই মশগুল যে বাইরের পৃথিবীতে কি ঘটছে সেদিকে তাদের খেয়াল করার মতো কোনো সময় নেই। আর যখন একটি দেশের রাজনীতি কেবলমাত্র শুধু তাদের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করেই চলতে থাকে, অর্থাৎ তাদের দেশের বাইরে যখন রাজনৈতিকভাবে তাদের কোনো প্রভাব থাকে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তাদের শক্তি কমে আসে এবং তারা দুর্বল হয়ে পড়ে। আর মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের সাথে কিন্তু এই বিষয়টি ঘটছে। মুসলিম দেশগুলোর জিডিপি, অর্থাৎ মুসলিম বিশ্বের যে দেশগুলোকে আমরা নেতা বা নেতৃত্ব স্থানীয় জায়গা দিয়ে থাকি, সেই দেশগুলোর জিডিপির পরিমাণ কি সে বিষয়ে আমাদের ধারণা নেওয়া দরকার। জিডিপির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবার উপরে যে দেশটি অবস্থান করছে সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জিডিপির পরিমাণ প্রায় $1.15 ট্রিলিয়ন। এরপর দ্বিতীয় অবস্থানে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে তুরস্ক। তুরস্কের জিডিপির পরিমাণ প্রায় $794 বিলিয়ন। এরপরে সৌদি আরবের $779 বিলিয়ন, ইরানের $611 বিলিয়ন, মিশরের $362 বিলিয়ন, পাকিস্তানের $287 বিলিয়ন, আর আমাদের অর্থাৎ বাংলাদেশের জিডিপির পরিমাণ হচ্ছে $353 বিলিয়ন। জিডিপির দিক দিয়ে পাকিস্তানের চেয়ে আমরা কিছুটা এগিয়ে। এরপর আমরা যদি সামগ্রিকভাবে অর্থাৎ ওআইসি সদস্যভুক্ত যে 57টি দেশ রয়েছে সেই 57টি দেশের যদি টোটাল জিডিপির পরিমাণ হিসাব করতে চাই, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 57টি দেশের একত্রে টোটাল জিডিপির পরিমাণ $7.58 ট্রিলিয়ন। এখানে আর কিছু কি বলার মতো থাকে যে আমাদের দুর্বলতা কোথায়, মুসলিম বিশ্বের দুর্বলতা ঠিক কোথায়? আমেরিকার একার জিডিপি যেখানে $22.67 ট্রিলিয়ন, সেখানে মুসলিম বিশ্বের 57টি দেশের টোটাল জিডিপির পরিমাণ হচ্ছে $7.58 ট্রিলিয়ন।
অর্থাৎ এই 57টি দেশের যে জিডিপির পরিমাণ, সেই জিডিপির পরিমাণকে 3 দিয়ে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমেরিকার জিডিপি। সেক্ষেত্রে আমরা আমেরিকা থেকে ঠিক কতটা পিছনে পড়ে আছি সেটা এখান থেকেই আমাদেরকে বুঝে নিতে হবে। আর আমেরিকা যে আমাদের চাইতে শুধু অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে অনেক এগিয়ে, অনেক বেশি শক্তিশালী, ঠিক সে কারণে যে আমরা শুধু তাদেরকে ভয় পাই সেটা কিন্তু না। আমাদের ভয়ের পিছনে আরও কারণ আছে। আমাদের ভয়ের পিছনে যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের নিজের দেশের অর্থনীতি। এক্ষেত্রে আমি আমাদের দেশকে অর্থাৎ বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই। বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ রপ্তানি করে থাকে সেটার পরিমাণ প্রায় $50 বিলিয়ন। আর বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় মার্কেটটি হলো ইউরোপ এবং আমেরিকা। বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ রপ্তানি করে থাকে তার 80% রপ্তানি করে থাকে ইউরোপ এবং আমেরিকাতে। আর যেখানে ইউরোপ আমেরিকার মতো দেশগুলো ইসরায়েলের প্রধান ব্যাকআপ হিসেবে কাজ করছে, অর্থাৎ ইসরায়েলের প্রধান শক্তি হিসেবে, ইসরায়েলের অক্সিজেন হিসেবে যেখানে আমেরিকা কাজ করছে, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়াতে বাংলাদেশের মতো দেশ ভয় পাবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তাহলে কে বলতে পারে যে ইউরোপ আমেরিকার যে মার্কেট রয়েছে বাংলাদেশে, সেই মার্কেট বাংলাদেশকে হারাতে হবে না। আর একবার যদি বাংলাদেশের জন্য এই মার্কেট বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক কোথায় দাঁড়াবে তা আমরা কল্পনাও করতে পারবো না। ঠিক সেইরকমভাবে মুসলিম বিশ্বের অনেক দেশই কিন্তু আমেরিকা এবং ইউরোপের উপর নির্ভরশীল, তাই তারা কঠোর অবস্থান নিতে পারছে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নিজেদের দেশে দুর্ভিক্ষ টেনে আনার নামান্তর। ইসরায়েল যে ইউরোপ আমেরিকা থেকে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে তা কিন্তু নয়। রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতার বাইরেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে ইসরায়েল অনেক সহযোগিতা পেয়ে থাকে। আর যাদের কাছ থেকে পেয়ে থাকে তা হয়তো আমাদের অনেকেরই জানা। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ওরাকল ইত্যাদি ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের মালিক ইহুদি হয়, ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তারা নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। বর্তমান সময়ে আমাদের অনেকেই কিন্তু ইনস্টাগ্রামে, ফেসবুকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট দিতে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট দিতে নিষেধ করছে, বা নিষেধ উপেক্ষা করেও কেউ যদি পোস্ট দিয়ে থাকে সেটা তারা নিজ থেকে ডিলিট করে দিচ্ছে। সবশেষে এটা বলা যায় যে ইউরোপের মতো, আমেরিকার মতো দেশগুলো যে দেশের পিছনে দাঁড়াবে, অর্থাৎ যে দেশকে তারা সাহায্য সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে জয়লাভ করা শুধু কঠিনই নয়, একরকম অসম্ভবই বলা যায়। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনয়ন করা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব আমেরিকার বিরোধিতায় খুব সহজে ভেস্তে যায়। বর্তমানে ফিলিস্তিন পরিস্থিতি খুবই ভয়াবহ, আর তুরস্কের মতো দেশ চেষ্টা করছে মুসলিম বিশ্বকে একত্র করার, কিন্তু দিন শেষে অকপট সত্য কথা এটাই যে মুসলিম বিশ্বের সমস্ত দেশ একত্রে একজোট হয়ে গেলেও আমেরিকা ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা অনেক কঠিন। তবে এক্ষেত্রে মুসলিম দেশগুলো যদি চীন এবং রাশিয়ার সমর্থন পায় তবে এই যুদ্ধে জয়লাভ করা অনেকটাই সহজ হয়ে যাবে তাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।